ইছামতি নদীর পার ঘেঁষে ছোট্ট একটি গ্রাম নবাবগঞ্জ। সেই গ্রামে বসবাস করত একটা মধ্যবিত্ত পরিবার। সেই গ্রামের ছোট ছেলের নাম ছিল আলী। আলী সবসময় শুধুমাত্র বেহায়াপনা করে বেড়াতো, না কোনো কাজ করত আর না ঠিকঠাক মতো পড়াশোনা করত। এই জন্য আলী প্রতিনিয়ত তার পরিবার, এমনকি তার বাবার কাছে বকা খেত। আলীদের পরিবার তেমন সচ্ছল বা ওরকম ছিল না, তারা মোটামুটি মধ্যবিত্ত বলা চলে। আলীর বাবা একজন গ্রামের সাধারণ কৃষক এবং শহরে একটা দোকান পরিচালনা করতেন। তারা পেশায় সকলে দর্জি ছিল। আলীর বাবা শহরের যে দর্জির দোকানটা চালাতেন, সেই দোকানটায় তার বড় ভাই, তার বাবা এবং মাঝে মধ্যে আলী বসত। তবে আলী বেশিরভাগ সময়ই কাজ করতে চাইত না। এই কারণে সে বাসায় আসলে তার বাবার কাছে বকা খেত। আলী ফাঁকিবাজ ছাত্র ছিল ছোটবেলা থেকেই। তবে আলীর মা আলীকে ছোট থেকেই অনেক বেশি আদর করে। আলীদের পরিবারে মোট 6 জন সদস্য। তারা 2 ভাই, বড় ভাবি, বোন আর বাবা মা। এই কয়েকজন সদস্য নিয়ে তাদের পরিবার গঠিত। তবে আলী প্রতিদিনই বাড়িতে আসলে তার বাবার হাতে বকা খেত। এমন কোনো দিন ছিল না তার বাবা তাকে নিকম্মা, অকর্মঠ বা এই জাতীয় কথা বলে নাড়াচাড়া দিত না। সবসময় তাকে বলতো, কোনো কাজ করতে পারিস না? সংসারে বাপ ভাইয়ের উপর বসে খাচ্ছিস? দোকানে এসে বসলেও তো পারিস, তুই তো ভালো দর্জির কাজ পারিস, পড়াশোনা তো ঠিকঠাক মতো করলি না, অন্তত পক্ষে দোকানে বসে 2 পয়সা রোজগার করতে পারিস না? আলী কখনোই তার বাবার কথা শুনতো না। এই কান দিয়ে শুনতো, ওই কান দিয়ে বের করত। প্রতিদিনকার মতো আলী তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে গভীর রাতে বাড়িতে ফিরেছে। রাত তখন 9টা বাজে। বাড়িতে আসার পর তার বাবা তাকে ডেকে বলল, এইভাবে আর কতদিন নবাবজাদা? এইভাবে শুয়ে বসে খেলে তো রাজার গোলাপ শেষ হয়ে যাবে। যখন আমি মারা যাব, তোর ভাই তোর ভাবিকে নিয়ে আলাদা হয়ে যাবে, তখন তুই কিভাবে খাবি? আলী তখন চুপচাপ শুনতে লাগলো। আলীর এখন আর এই সমস্ত জিনিসপাতি ভালো লাগে না, কারণ আগের মতো তার কথা শুনতে আর ভালোই লাগে না। আলী এখন বড় হয়েছে। এত বড় ছেলেকে পরিবারের সকলে শাসন করলে তখন কেমন লাগবে শুনতে? আলী নিজেও খুব বিরক্ত হয়ে পড়েছিল এই সমস্ত জিনিস নিয়ে। আলী তখন বলল কি যে, আব্বা, আমি করব, আমাকে কিছুদিন সময় দাও, আমি কি এখনো তেমন বড় হয়েছে নাকি? আলীর আব্বা বলল, দামড়া ছেলে, 22 বছর বয়স হয়ে গিয়েছে, পড়াশোনা ঠিকঠাক মতো করলি না, ভার্সিটিতে ভর্তি হলি না, এখন এরকম বান্ধবী পড়া আর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে বেড়াস। রাত এখন বাজে 10টা, এই সময় তুই বাড়িতে এসেছিস, এটা কতখানি ভালো হয়েছে? তোকে আমি কতবার বলবো যে একটা কাজে ঢোক, এখানে না পারিস শহরে চলে যা, আমার বন্ধুর একটা ফ্যাক্টরি আছে, সেখানে গিয়ে অন্তত পক্ষে কাজ কর, কোনো কিছুই করলি না। প্রতিদিন মতো আলীর এরকম কথা শুনতে শুনতে তার জন্য কান একদম পচে গিয়েছিল। সে তার আব্বাকে বলল, আমি ওই দর্জির দোকানে বসবো না, দর্জির কাজ করতে আমার ভালো লাগে না, আর আমি শহরে গিয়েই কাজ করব। আমাকে কিছুদিন সময় দাও, তোমাদের সকলকে মুক্তি দিয়ে আমি এখান থেকে চলে যাব। আর ভালো লাগে না প্রতিদিন প্রতিদিন একই কথা। আলীর বাবা ভীষণ রেগে তাকে একটা থাপ্পড় মেরে বসলেন। বললেন, মুখে মুখে কথা, দোকানে এসে বসতে পারিস না? কালকে থেকে দোকানে আসবি। আলী রাগবাগ করে ঘর থেকে বেরিয়ে পড়ল। তারপর তার মা তাকে টেনে ধরে নিয়ে আসার জন্য অনেক পাড়াপাড়ি করল, কিন্তু আলী কোনোভাবেই শুনল না। সেখান থেকে আলী চলে গেল তার এক বন্ধুর বাড়িতে। এরকম করেই চলছে ছোটবেলা থেকে। প্রতিদিন বকা খায়, বাসার খাবার হজম হয় না, বন্ধুর বাড়িতে রাত কাটায়, আবার অনেক সময় গালিগালাজ শুনে ঘরেই চুপচাপ বসে থাকে। এরকম করে আর কতদিন চলবে? পরের দিন সকালবেলা বাড়িতে ফিরে আলীর বাবার হাতে আবার বকা খেল। বলল, তোর কি কোনো কাজ কাম নেই? সারা দিন রাত এরকম ঘুরে ঘুরে বেড়াস, আজকে দোকানে যাবি। আলীর বড় ভাই সামাদ তাকে অনেকখানি বোঝালো পাশে বসিয়ে। আলী তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি দোকানে প্রতিদিন 1-1.5 ঘন্টার বেশি বসতে পারবো না, আমার কাজ করতে ভালো লাগে না। আলীর ভাই বলল, তুই তো কাজ শিখেছিস, তাহলে সমস্যা কোথায়? তোর বিয়ে শাদী করতে হবে না, এরকম ভাবে আর কতদিন চালাবি তুই? চল দোকানে চল। তাই বলে সকালবেলা খাইয়ে জোর জবরদস্তি করে দোকানে নিয়ে গেল। দোকানে আলীর জন্য একটা মেশিন অলরেডি রাখা আছে, তবে সেখানে সে নিয়মিত বসে না। মোট 3টা মেশিন 3 বাপ বেটা মিলে কাজ করে। তবে
আলী ওই মেশিনে বসে না বলে সেখানে একজন কর্মচারী রাখা হয়েছে, সে ওই টাকাগুলো নিয়ে যায়। নবাবগঞ্জ বাজারে অনেক বড় দোকানপাট রয়েছে, তাদের মধ্যে আলীদের দোকান সেলাইয়ের কাজের জন্য সব থেকে বেশি বিখ্যাত। আলীর জন্য একটা মেশিন সেখানে রাখা আছে, তবে সে নিয়মিত কাজ করে না, একটু অন্যরকম ভাবে তার জীবন সে যাপন করতে চায়। আলী সেদিনকে অনেক বেলা পর্যন্ত কাজ করলো। হঠাৎ করে তার এক বন্ধু আসায় সে সঙ্গে সঙ্গেই সেখান থেকে চলে যাওয়ার জন্য পায়তারা করছিল। আলীর বাবা তাকে দেখে বলল, তুই এখন কোথাও যেতে পারবি না, তোদেরকে বলেছি না ওকে কখনো ডাকবি না। ওর বন্ধুদেরকে অপমান করলো। আলী তখন রেগে গিয়ে বলল, আব্বা আমি আসছি, একটু সময় দাও। আলী সেখান থেকে চলে গেল বাজারের একদম শেষ প্রান্তে। মূলত আলীর ওই বন্ধুরা তাকে সিগারেট খাওয়ার জন্য ডাক দিয়েছিল। আলীর বাবা চিন্তা করলো আজকে পিছু পিছু যাবে, দেখবে ছেলে কি করে, এত রাত পর্যন্ত বাড়ি থেকে বাইরে থাকে, নিশ্চয়ই খারাপ পোলাপনের সঙ্গে মিশে সঙ্গদোষে খারাপ হয়ে গিয়েছে। আলীর বাবা তাকে ফলো করতে শুরু করলো। দেখলো বাজারের শেষ প্রান্তে একটি চায়ের দোকানে বসে আলী বন্ধুদের সঙ্গে গল্প করছে আর সিগারেট খাচ্ছে। এই বয়সে এত অধপতন! এর আগে কয়েকদিন আলীর কাছ থেকে তার বাবা সিগারেটের গন্ধ পেয়েছে, তবে তেমন কোনো কিছু বলতে পারেনি, কারণ তার মা তাকে আটকেছে, এমনকি ওই কথা জিকিরও করেনি। আলীর বাবা আজকে ভীষণ রেগে আছে, সে আজকে নির্ঘাত একটা ফাটাফাটি করবে। তার মধ্যে আজকে একটা বিচার এসেছে যে আলী নাকি বন্ধুবান্ধব নিয়ে স্কুল মাঠের পেছনের যে বাগানটা আছে সেখানে বসে গাঁজা খায়। এই কথা যখন তার কানে আসলো তখন সে প্রচন্ড পরিমাণ রেগে গেল। এমনিতে সকালবেলা ওরকম একটা কাণ্ড দেখেছে, তারপর আবার বিকেলে এরকম একটা বোমা যদি বাড়ির উপর এসে ফাটে। তাছাড়া সন্ধ্যার দিকে একজন এসে বিচার দিয়ে গিয়েছে তার গাছের ডাব নাকি গতকালকে আপনার ছেলে এবং কয়েকজনে মিলে পেড়ে খেয়েছে। এরকম বিচার শুনতে শুনতে ছোটবেলা থেকেই সে অতিষ্ঠ, কিন্তু এবার সে আর কোনোভাবেই ছাড় দিবে না। সে বাড়িতে এসে অপেক্ষা করতে থাকলো আলীর। সেই দুপুরবেলা বেরিয়েছে, আর কোনো খোঁজ নেই। রাত তখন 8টা কি 8:30। আলী বাড়িতে ফিরেছে। আলীর বাবা তাকে আটকে বলল, দেখি তোর হাত দেখি। তাই বলে হাতটা নাকের কাছে শুকতেই ভকভক করে সিগারেটের গন্ধ আসতে লাগলো। আলীর বাবা তখন তাকে কষে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড় খাওয়া আলীর জন্য নতুন কোনো কিছু না। সে তখন বলল, তুই সিগারেট খাওয়া শুরু করেছিস বাজে পোলাপনের সঙ্গে মিশে। তোকে দোকানে বসতে বলেছি, কোনোভাবে দোকানে বসবি না, তুই তাহলে কি করবি? আলী তখন বলল, আব্বা আমার দোকানে বসতে ভালো লাগে না। তখন আলীর বাবা বলল, তাহলে কি বেহায়াপনা করে বেড়াতে ভালো লাগে? এত বিচার এই সমস্ত কিছু করতে ভালো লাগে? তুই হয় দোকানে বসবি, আর না হইলে সোজা এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর মতো বেয়াদব ছেলে আমি এই বাড়িতে আর রাখবো না। তাই বলে আলী বলল কি যে আমি চলেই যাব, এখানে আর থাকবো না। প্রতিনিয়ত এত অপমান আর মারধর সহ্য করে এখানে কে থাকে? এত বড় আমরা একটা ছেলের গায়ে হাত তুলতে তোমার লজ্জা লাগে না? এই কথা বলতে ঠাস ঠাস করে কষে আলীর মা তার গালে 2টা থাপ্পড় মারল। আলীর মা আলীকে বেশ ভালোবাসে, তবে হঠাৎ করে এরকম একটা কাণ্ড দেখে সত্যি আলী নিজেও খুব কষ্ট পেল। এবং আলীর ভাই তার কলার ধরে বলল, এত বড় সাহস, তুই তেড়ে আসিস বাবাকে মারার জন্য? আলী তখন সত্যি রাগের মাথায় এই কাণ্ডটা করে ফেলেছে। তখন আলীর মা নিজে বলল, তুই এখন এখান থেকে বেরিয়ে যাবি, এই বাড়ি তার কোনোদিন আসবি না। তোর মতো বেয়াদব এবং কুলাঙ্গার ছেলেকে দেখতে চায় না যে তার বাবাকে মারতে যায়। মূলত আলীর ছোটবেলা থেকেই অনেক রাগ, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটিয়েছে এটার জন্য সত্যি আলীর মা আজকে আর নিজেকে থামাতে পারেনি। আলী তখন সত্যি বেশ খানিকটা কষ্ট পেল এবং বলল, আমি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কখনোই এই বাড়িতে ফিরে আসবো না। আমি এখানে মোটেই থাকবো না, আমার এখানে থাকার কোনো দরকারই নেই। আলী দেখতে শুনতে বেশ হ্যান্ডসাম, তবে ওই যে এলাকার বাখাটে কিছু ছেলেপেলের সঙ্গে মিশে সে নষ্ট হয়ে যাচ্ছিল। এই জন্য পরিবারের সকলে তাকে বাঁচানোর জন্য যত ধরনের পায়তারা করা যায় সেগুলোই করছিল, কিন্তু কে শোনে কার কথা? আলী তখন সেখান থেকে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে এসে সোজা পথে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে ওই রাতে আলী কত দূর চলে এসেছে সে নিজেও জানে না, কারণ বাড়ির পথটা অনেকটা দূর, আর নবাবগঞ্জের পাশে রয়েছে বিরাট এক বিরান ভূমি, ঘন জঙ্গল। এই অঞ্চলটা আসলে কোনো মানুষের বসতি নেই। আলী সত্যিই চিন্তা করলো, বাড়ি থেকে বেরিয়ে আসাটা তেমন ভালো কোনো সুচিন পরিবর্তন হয়নি, বা ওরকম তার উচিতই হয়নি। এখন সে কি করবে, কোথায় থাকবে,
কোনো বন্ধুর বাসায় যাবে, সেখানে গেলেও তো ওরা নানান ধরনের কথা বলে। মাসের ভিতরে 10 দিনই বন্ধুর বাসায় থাকি, আর বন্ধুর পরিবারের লোকজন তেমন পছন্দ করে না। আলী চিন্তা করলো সে গ্রাম ছেড়েই চলে যাবে। সে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কত দূর পথ এসেছে জানে না। অনেকটা দূরে আসার পর সে একটা বাস পেল। বাসে সে উঠে পড়ল। তারপর সে বাস চলতে শুরু করলো। অনেকটা পথ এগোনোর পর হঠাৎ করেই বাসওয়ালা আলীর কাছে ভাড়া চাইল। বলল, ভাইজান ভাড়া দিন। আলী বলল, আমার কাছে তো টাকা নেই। সত্যি কথা, আলীর কাছে তেমন কোনো টাকা পয়সা থাকে না, কারণ সে টাকা পয়সা বাড়ি থেকে নিয়েও আসেনি, আর কোনো কিছুই নিয়ে আসেনি। এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। বাসওয়ালা তাকে দেখে বলল, দেখতে শুনতে তো বেশ ভালো করে ছেলেই মনে হয়, জামা কাপড়ও বেশ ভালো পরেছেন। টাকা নেই তা বাসে উঠেছেন কিসের জন্য? আপনি কোথায় যাবেন? আলী বলল, বাস কোথায় যাচ্ছে? লোকটা বলল, বাস ঢাকা যাচ্ছে। আপনি কি ভাড়া দিবেন না কি? আলী বলল, আমার কাছে তো কোনো টাকা নেই। ওই মুহূর্তে বাসওয়ালা তাকে বাস থেকে নামিয়ে দিল। বলল, ভাড়া নেই আবার এত রাত্রে বাসে উঠে বসে আছে, নামুন নামুন এখান থেকে। তাই বলে ঘাড় ধাক্কা দিয়ে আলীকে বাস থেকে নামিয়ে দিল। আলী তখন বুঝতে পারল আসলে পৃথিবীটা এতটা সহজ নয়, আর পৃথিবীর সমস্ত কিছু আসলেই বেশ অদ্ভুত এবং করুণ। তবে আলীকে যে স্থানে নামিয়েছে সেই স্থানটা বেশ ঘন এবং বিরানপূর্ণ। চারিদিকে কোনো বাড়ি ঘরদোর নেই। দুই ধারে শুধুমাত্র ঘন গাছপালা আর জঙ্গল। এটা কোন জায়গা? আলী তো এর আগে এখানে কখনো আসেনি। সে ভেবেছিল এই বাসে করে এসে ঢাকা পৌঁছে যেতে পারবে। এখান দিয়ে আর কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না। একটা বিরান পথ, দুই ধারে ঘন জঙ্গল, বড় বড় গাছ। আলী চিন্তা করলো খানিকটা সামনে হাঁটতে শুরু করি। আলী হাঁটছিল। রাস্তা দিয়ে যে সমস্ত গাছ বা গাড়িগুলো যাচ্ছিল সেগুলো আলী হাত দেওয়ার ফলে কোনোভাবেই থামাচ্ছিল না। এটা শুনছেন একটা হাইওয়ে, এখানে গাড়িগুলো যাওয়ার সময় থামাবে না, সেটাই স্বাভাবিক বিষয়। কোনো মানুষজন, ঘরবাড়ি, আবাসস্থল কোনো কিছু নেই। ডাকাতির ভয়ের কারণে হয়তো গাড়ি থামাচ্ছিল না। আলী বেশ খানিকক্ষণ হাঁটার পর অনেকটা ক্লান্ত হয়ে পড়ল। ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক বিষয়, কারণ এই জায়গাটায় সে অনেকক্ষণ হেঁটেছে। প্রায় ঘন্টা দেড়েকের মতো হাঁটতে হাঁটতে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। এত রাস্তা সে এর আগে কখনো একসঙ্গে হেঁটেছে কিনা তার মনে পড়ে না। সে ভীষণ ক্লান্ত অবস্থায় সেখানে বসে পড়ল। চারিদিকে ধু ধু মরুভূমির মতো, কোনো মানুষজন নেই, কোনো ঘরবাড়ি নেই, শুধু গাছপালা আর ঘন জঙ্গল। রাস্তার এখানে বসে থাকলে গাড়ির শব্দে তার ঘুম আসবে না। সে ভাবল একটু ভেতরে গিয়ে গাছের গোড়ায় আজকে শুয়ে থাকে। পরের দিন সকাল হলে নিশ্চয়ই সে ঢাকা পৌঁছাতে পারবে। আর ঢাকা যেতে পারলে তার এক বন্ধু আছে, তার কাছে সে গিয়ে কোনো একটা কাজের ব্যবস্থা সে করে ফেলতে পারবে। চিন্তা করলো সেটাই। আলী ওইখান থেকে হেঁটে খানিকটা জঙ্গলের ভিতরে গিয়ে একটা বড় দেখতে গাছের গোড়ায় বসলো। সেখানে বসে সে আজকে রাতটা কাটাতে পারবে। জায়গাটা আশপাশ পরিষ্কার আছে, দেখে মনে হচ্ছে আশেপাশে কোনো বসতিও আছে, কিন্তু তার আর পা চলছে না। সে কোনোভাবেই সেই পা নিয়ে আর সামনে আগাতে পারছে না। তার ভীষণ টায়ার্ড লাগছে। তার ওপর রাতে কিছুই খায়নি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এই ক্ষুধার্ত অবস্থায় সে আসলেই কি করবে বুঝে উঠতে পারছে না। সে সেখানে বসে পড়ল। বসে খানিকক্ষণ বিশ্রাম নিচ্ছিল। ঘন অন্ধকার, চারিদিকে কোনো মানুষজন নেই। হঠাৎ করে আলী একটা ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল, মানে একটা অন্যরকম আওয়াজ, যেটা কিনা কোনো প্রাণী করতে পারে অথবা কোনো ভৌতিক কোনো কিছু। আলী সঙ্গে সঙ্গে চোখ খুলল। চোখ খোলার সঙ্গে সঙ্গে তার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। আশেপাশে তাকিয়ে সে যেন বিশ্বাস করতে পারছিল না সে এখন কোনো নেকড়ে অথবা শিয়ালের পেটে যেতে চলেছে, কারণ তাকে ঘিরে আশেপাশে প্রায় 15 থেকে 20টা শিয়াল দাঁড়িয়ে আছে এবং তাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করবে। আলী সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে পড়ল। উঠে শিয়ালগুলোকে তাড়াতে লাগলো, কিন্তু কোনোভাবেই শিয়ালগুলো সেখান থেকে ছুটছিল না। আলীর হাতে থাকা মোবাইলের আলোতে কোনোভাবেই আলী এদিকে ওদিকে কোনো জায়গায় যেন সেই শিয়ালগুলোকে তাড়াতে পারছিল না। যত তাড়ানোর চেষ্টা করছিল সেগুলো যেন চারিদিক থেকে তাকে সেরকমভাবে আক্রমণ করার চেষ্টা করছিল। আলী নিজে গাছেও উঠতে পারে না যে গাছের উপর উঠে এই শিয়ালের হাত থেকে বাঁচবে। আলী চিন্তা করল এখন দৌড় দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে এই শিয়ালগুলোর হাত থেকে সে কি রক্ষা পাবে দৌড় দিলে? শিয়ালগুলোর সংখ্যায় অনেক বেশি ছিল। এই অবস্থায় এখানে এতগুলো শিয়াল তাকে এইরকমভাবে আটকে ধরেছে। আলী যেন কোনোভাবে বুঝে উঠতে পারছে না সে কি করবে। অনেকটা দ্রুত গতিতে সে দৌড়াতে শুরু করলো।
এত দ্রুত সে দৌড়াচ্ছে, সে কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। দৌড়াতে দৌড়াতে রাস্তার দিকে যাচ্ছে নাকি বিরান সেই জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই আলীর মাথায় আসছে না। সে খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছে। হঠাৎ করেই আলী একটা বড় শুকনো ডালের সঙ্গে হোঁচট খেয়ে নিচে পড়ে গেল। অনেক পুরাতন একটা ভিটা, কোথায় কি গর্ত আছে, কেমন জায়গা সেটা তো আলী দেখেনি। আলী তখনই পেছনে হাঁটতে শুরু করলো। শিয়ালগুলো তার ওপরে আক্রমণ করতেই যাবে। ঠিক সেই মুহূর্তে একটা অলৌকিক সাদা আলোক রশ্মি তার দিকে তেড়ে আসলো এবং এসে শিয়ালগুলোর উপর এমনভাবে হামলে পড়ল। শিয়ালগুলো তখন সেই বস্তুটির ওপর আক্রমণ করতে গিয়ে কিন্তু তারা পারছে না, কারণ বস্তুটির শক্তি অনেক বেশি। শুধু কি শক্তি, তার হাতের জোর এবং অন্যান্য সমস্ত কিছু অনেক বেশি। সেকেন্ডের মধ্যে সবগুলো শিয়ালকে একদম কুপকাত করে ফেলল। তারা সেখানে আঘাত পেয়ে এবং কোদ করতে করতে সেখান থেকে দৌড়ে পালালো। 15-20টা শিয়ালকে সঙ্গে একা কি জিনিস এবং কি এমন বস্তু যে কিনা তাকে এরকম একটা জঙ্গলের মধ্যে থেকে বাঁচালো। আলী কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। সে সেই আলোটার সোর্স করতে লাগলো। আলোটা কোন দিকে গেল? আলোটা যেন একটা আগুনের গোল্লার মতো এদিকে ওদিকে ওড়াউড়ি করছিল এবং দৌড়াদৌড়ি করছিল। সাদা ধবধবে এক ধরনের টর্চ লাইটের মতো আলো, একদম চাঁদের আলোর মতো। এরকম অদ্ভুত আলোক রশ্মি আলী তার জীবনে কখনো দেখেনি। আলোটাকে দেখে সে খুব ভয় পেয়ে গেল। সে শিয়ালগুলোকে তাড়িয়েছে, তবে আলীর মনের ভয় তখনও কাটেনি। আলী তখন উঠে আবার দৌড়াতে শুরু করলো। আলী খেয়াল করলো সেই আলোটা তার দিকে তেড়ে আসছে, তাকে পেছন থেকে ফলো করছে। অনেকটা সামনে যাওয়ার পর আলী দেখতে পেল সেই আলোটা তার ঠিক সামনে এসে আলোক রশ্মি থেকে আগুনের গোল্লা থেকে একটা আস্ত মানুষে পরিণত হতে লাগলো এবং তার সামনে যেই মেয়েটি দাঁড়িয়ে আছে, মেয়েটি দেখতে অদ্ভুত রূপসী এবং প্রেয়সীর মতো সুন্দরী। তার পরনে সাদা রঙের একটা অদ্ভুত অলংকারকৃত জামা এবং সেই জামার উপর নানান ধরনের পুঁথি এবং মালার কাজ করা। জামাগুলো থেকে যেন ঝকমক করে আলো জ্বলছে, তার শরীর থেকে যেন নূরের মতো আলো ঝরে পড়ছে। এরকম আলো আলী এর আগে কোথাও কোনদিন দেখেনি। কি চমৎকার সেই আলোক রশ্মি, আর কি চমৎকার সেই চেহারা। মেয়েটি তার দিকে তাকিয়ে রয়েছে, আলীও তার দিকে তাকিয়ে রইল। তাকিয়ে বলল যে, আপনি কি দেখছেন? মেয়েটি তখন বলল যে, আপনাকে দেখছি। আপনি জঙ্গলের ভিতরে কি করছেন? আর তাছাড়া এরকম একটা বিরান জঙ্গলে কোনো মানুষ তো কখনো দিকে আসে না, চারিদিকে খুব ঘন অঞ্চল। আপনি এখানে এসে এরকম শিয়ালের পাল্লায় কিভাবে পড়লেন? আর আপনি এখানে কেন এসেছেন এত রাত্রেবেলা? আলী হতভম্ব হয়ে যাচ্ছিল। বলল যে, আপনি কে? আর আপনি একটা মেয়ে হয়ে এই ঘন জঙ্গলের ভিতরে কি করছেন? মেয়েটি তখন উত্তর দিল, আমি কে সেটা আপনাকে পরে বলবো, তবে আপনার এখানে আসাটা উচিত হয়নি। এখানে রাত্রেবেলা বিপদ নেমে আসে, শুধুমাত্র পশু পাখির বিপদ না, আরও অনেক ধরনের মাখলুকাত আছে যারা কিনা এই জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়। আমি হয়তো ভালো একজন মাখলুকাত, তবে সবাই যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। এখানে যদি অন্য কেউ আপনাকে দেখতে পেত, শিয়ালের আগে তারা আপনার ক্ষতি করত। আলী কিছু বুঝতে পারল না, বলল, কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। সে বলল, এখন আপনি কিছু বুঝতেও পারবেন না। আমাকে দেখে কি আপনার কোনো স্বাভাবিক মানুষ মনে হচ্ছে? আলী তখন খানিকটা ঢোক গিলে বলল, না, একদমই স্বাভাবিক কোনো মানুষ মনে হচ্ছে না। আপনি কে? ওই মুহূর্তে মেয়েটি বলে উঠল, আমি কোনো ইনসান নই, আমি একটি জিন্নাত এবং এখানেই আমাদের বসবাস। এই ঘন জঙ্গলেই আমাদের বাড়ি ঘরদোর, সমস্ত কিছু এখানে। আলী তার চোখ কপালে উঠে গেল, হতভম্ব হয়ে গেল। সে তখন বলল, আপনি এটা কি বলছেন? আপনি একটা জিন্নাত? আমি সত্যি কি জীবনে কোনোদিন জিন দেখিনি। জিন কি এরকম দেখতে সুন্দর হয় আপনার মতো? মেয়েটি তখন বলল, জিন দেখতে সুন্দর হয় নাকি বেসুন্দর হয় সেটা পরের কথা, তবে জিনরা হিংস্র হয়, তারা মানুষের ক্ষতি করে। আমি আজকে না থাকলে আপনাকে শিয়ালগুলোই ছিঁড়ে খেত। তারপর? তখন আলী বলল, বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, এই জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আপনাকে অনেক ধন্যবাদ। পরী মেয়েটি তখন বলল, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, আপনি দ্রুত এখান থেকে চলে যান, কারণ এখান থেকে না গেলে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জিনের খবলে পড়বেন এবং সেই জিনটি আপনাকে দিয়ে নানান ধরনের বাজে কাজ করাতে পারে। তাছাড়া জিনগুলো
খুবই দুষ্ট এবং শয়তান হয়। আলী বলল, আমি তোমার রাস্তা হারিয়ে ফেলেছি, আমি কিভাবে যাব? রাস্তায় কোনো প্রকার গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না, আর তাছাড়া আমি খুব ক্ষুধার্ত, আমি এখান থেকে যেতে পারছি না, আমি কিভাবে যাব? মেয়েটি তখন বলল, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন। তারপর মেয়েটি হঠাৎ করেই আলীর চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে কোথায় গেল? বেশ খানিক্ষণ পর ফিরে আসলো। ফিরে এসে আলীকে বলল, আপনি এখানে বসে পড়ুন। তারপর সেখানে অদৃশ্য একটা মাদুর সেই ময়লা পাতাপুতি পড়ে থাকা মাটির উপর পাতা হয়ে গেল। তার উপর প্লেটগুলো উড়ে এসে পড়তে লাগলো। প্রথমে দুটো থানসার মতো বড় আকৃতির প্লেট এখানে উপস্থিত হলো। তারপর বড় বড় দুটো গ্লাস দুটো একটা কনুইয়ের সমান হবে, এত বড় বড় দুটো গ্লাস। একটার ভিতরে পানি, অন্যটার ভিতরে দুধের মতো লাল জাতীয় এক ধরনের শরবত আছে। মেয়েটা তখন বলল, খাবারগুলো দ্রুত খেয়ে নিন, আমি আপনাকে আপনার অঞ্চল পর্যন্ত খুব নিরাপদে পৌঁছে দিয়ে আসবো, কিন্তু খবরদার আর কখনোই কিন্তু এখানে আসবেন না, কারণ এই জায়গাটা ভালো না, জায়গাটা বেশ খারাপ এবং খারাপ জিনেদের বসবাস এখানে। আলী তখন বলল, কই, আপনি তো খারাপ না, আপনি তো খুব সুন্দর এবং ভালো মনের একজন জিন, আপনি আসলে বেশ ভালো। মেয়েটি বলল, বেশি ভালো ভালো করবেন না, দ্রুত খান। আলী খাবারগুলো খেলো। সত্যি আলীর খুব ক্ষুধা পেয়েছিল, সেই দুপুরবেলা খেয়েছে, আর এখন রাত 2টা-3টা পর্যন্ত বাজে। আলী কবাত কবাত করে সবকিছু খেতে লাগলো। এর মাঝখানে আলী চিন্তা করলো মেয়েটার একটা ছবি তার ফোনে তুলে নেবে। সে লুকিয়ে একটা ছবি তুলল এবং তুলে সেই মোবাইলটার সঙ্গে সঙ্গেই তার পকেটে ভরে ফেলল। খাওয়া দাওয়া শেষ করলো। খাবারগুলো খুব সুস্বাদু ছিল। মেয়েটাকে বলল, এত সুন্দর খাবার কোত্থেকে নিয়ে এসেছেন? সে বলল, কোথা থেকে নিয়ে এসেছি সেটা তোমার দেখার বিষয় না, তুমি দ্রুত খাবারগুলো খেয়ে এখান থেকে বিদায় হও, আর বেশিক্ষণ আমি তোমাকে নিরাপত্তা এখানে দিতে পারবো না, তুমি তাড়াতাড়ি চলে যাও। আলী খাবার খাচ্ছিল আর মেয়েটার দিকে আর চোখ করে তাকাচ্ছিল। মেয়েটা ছিল অসম্ভব রূপের রূপবতী এবং তার গায়ের একটা সুন্দর ঘ্রাণ আলীর নাকে বারবার ভেসে আসছিল। আলী তখন বলল, আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। বেশ খানিক্ষণ সময় নিয়ে আলী সেই খাবারগুলো খেলো। সত্যি এত সুস্বাদু খাবার ছিল, তবে পুরোটা সে শেষ করতে পারল না। অনেক বেশি খাবার ছিল সেখানে এবং গ্লাসের অর্ধেকটা পর্যন্ত সে শেষ করতে পারল না, কারণ ওরকম একটা গ্লাসের 1 গ্লাস শরবত খাওয়া কোনোভাবেই সম্ভব না। তবে যতটুকু পরিমাণ খাওয়ার দরকার সে ততটুকু খেয়ে ফেলেছে। তারপর সে বলল, হয়ে গিয়েছে। মেয়েটা তখন খুব দ্রুত গতিতে আলীর দিকে তেড়ে আসতে লাগলো এবং একটা আগুনের গোল্লা হয়ে আলীকে সেখান থেকে উড়িয়ে নিয়ে যেতে লাগলো। বেশ খানিক্ষণ পর আলী তার নিজেকে আবিষ্কার করলো ঠিক তার বাড়ির কাছে, যে বাজারটা আছে সেই বাজারের কাছে। আলী সত্যি কিছু বুঝে উঠতে পারছে না, এই বাজারের কাছে সে উপস্থিত হলো কিভাবে, আর এই বাজার, এটা তো তাদের বাড়ির বাজার, এখানে সে আসলো কিভাবে? তখন মেয়েটা বলল, আমি তোমার ঠিকানা তোমার মস্তিষ্ক থেকে বের করে ফেলেছি, তুমি এখানেই থাকো এবং এখান থেকে তুমি বেরিয়েছিলে, তুমি এই বাজারে অবস্থান করো, আমাকে যেতে হবে। তাই বলে মেয়েটি উড়ন্ত অবস্থায় একটা পাখির মতো ডানা মেলে হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল। আলী তার ঢোক গিলতে শুরু করলো। আলীর সঙ্গে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আলী কি সত্যি তার বাড়িতে ফিরে যাবে নাকি অন্য কোথাও যাবে? আলী চিন্তা করলো তার বাড়িতে কখনই সে ফিরে যাবে না, কারণ তার বাড়িতে গেলে আবার তার বাবার সঙ্গে দেখা হবে, লজ্জায় মুখ চোখ মেলাতে পারবে না। তার থেকে বরঞ্চ সে ঢাকায় ফিরে যাক, ঢাকায় গিয়ে সেখানে কোনো একটা জায়গায় কাজ করবে, সেটাই তার জন্য ভালো হবে। আলী সেই বাজারে তার দোকানের সামনে গুটিসুটি মেরে সেই রাতেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা আলীর বড় ভাই বাজারে আসলো দোকান খোলার জন্য। আলীকে সেখানে দেখে বলল, তুই এখানে এসে ঘুমিয়ে আছিস? বাড়ি থেকে তো খুব তড়িঘড়ি করে বেরিয়ে আসলি, এত রাত কিন্তু ভালো না, দোকানে কাজ শুরু কর, এতে করে তোর জন্য ভালো হবে, আর আব্বার কাছে মাপ চেয়ে নিস, আম্মা তোকে কালকে মেরেছে, তুই এরকম বেয়াদবি করিস কিসের জন্য বল? আলী তখন বেশ খানিকটা তেড়ামি কথাগুলো বলল, আমি বাড়ি ফিরবো না, আমি এখানেও কাজ করব না, আমি চলে যাব, আমি সকাল হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, তুই আমার কাছে কিছু টাকা দে, আমি ঢাকায় যাব, ঢাকায় গিয়ে কাজ করব, আর আমি বাড়িতে ফিরে আসবো না আর কখনো। আলীর ভাই আবার বলল, তুই আসলে কিন্তু বোকামি করছিস, তুই চাইলে এখনই এই দোকানে কাজ করতে পারিস, আর এখানে কাজ করে তুই কিন্তু সমস্ত কিছু করতে পারিস, তুই কাজ শুরু কর, বাথরুমে বাদ দিয়ে এখানে কাজ কর। সেই মুহূর্তে আলীর বাবা সেখানে এসে উপস্থিত হলো এবং আলীকে দেখে বলল কি যে, সামাদ,
ওকে বল দোকানে বসতে, আর বাদরামি যেন বাদ দেয়। আর এই সমস্ত বেয়াদবি কিন্তু আমার পছন্দ না। আমি ওকে অনেকবার নিষেধ করেছি। আলীর মাথায় কি ঢুকলো আল্লাহ মাহবুব জানে। সে বলল আমি চলে যাব। সামাদ তাকে অনেকক্ষণ বুঝিয়ে সুঝিয়ে দোকানের পিছনের ঘরটায় বসালো। বসিয়ে বলল, দেখ ভাই, বড় হয়েছিস না তুই, বিয়ে শাদী করতে হবে কিছুদিন পর। আব্বা মা বুড়ো হচ্ছে, আমাদের টাকা পয়সা সমস্ত কিছু জোগাতে হবে তো নাকি? আর এই দোকানটাই আমাদের সমস্ত কিছু। দোকানের কিছু টাকা যদি বাইরেও চলে যায় তাও তো অনেক খারাপ অবস্থা, তাই না? আমাদের এই দোকানে সকল কাস্টমার আসে, এত বড় বাজার আমাদের, বাজারের সব থেকে বড় কাস্টমার, বড় দোকান কিন্তু আমাদেরই। আর তুই এগুলো ছেড়ে ঢাকা গিয়ে কী করবি? ঢাকা গেলে কি তুই কাজ পাবি? এখানে কাজ করলে তুই মাসে তোর একার ইনকাম দিয়ে তুই নিজে খেতে পারবি না। মাসে প্রায় 20-30 হাজার টাকা তোর ইনকাম হবে। আমরা প্রত্যেকটা মেশিন থেকে কতগুলো টাকা ইনকাম করি দেখিস না। আলী তখন বলল, আচ্ছা ঠিক আছে, তবে আমি বাড়ি ফিরে যাব না। বাড়ি গেলে আমার সঙ্গে দেখা হবে, আমার খারাপ লাগবে। আলী তখন মেশিনের কাছে এসে বসলো। আব্বাকে বলল, আব্বা আমাকে মাফ করে দিও, আমি আজকে থেকে এই ইসে কাজ করব, তুমি আমাকে আর বকো না। তারপর আলীর আব্বা বলল কি যে ঠিক আছে কাজ কর, আমি যেন কোনো বাদরামি করতে না দেখি। আলীর কি হলো, সে সমস্ত বন্ধুদের আড্ডা বাদ দিয়ে দিল। তার বন্ধুরা আলীকে ডাকতে আসলো। আলী তখন বলল, কাজ করছি, এখন যেতে পারবো না। আর তাছাড়া তোর আমার সঙ্গে দেখা করিস না, আমি এখন থেকে কাজ করবো এখানে। আলীর আব্বা সেটা দেখে সত্যি বিস্মিত হয়ে গেল। ওই দিন সকাল থেকে প্রায় রাত পর্যন্ত আলী সেই দোকানে কাজ করল। সামনে কিছুদিন পর ঈদের সময় ছিল। ঈদের সময় এমনিতেই টেইলার্সে রাতভর কাজ করতে হয় এবং সত্যি অনেক পরিমাণ প্রেশার থাকে। আলীরও ওরকম পরিমাণ প্রেশার ছিল। আলী প্রায় মাসখানিক যাবৎ এই দোকানে নিয়মিত কাজ করছে, কিন্তু আলীর সেই মেয়েটির কথা বারবার মনে পড়ে। তার যখনই ইচ্ছে হয় সেই মেয়েটির ছবি সে বের করে দেখে। সত্যি ওরকম একটা অন্ধকারচ্ছন্ন জায়গায় কোনো আলো ছাড়া মেয়েটির শরীরে আলো জ্বলছিল। আলী সেটা দেখে সত্যি বিস্মিত হয়ে যাচ্ছিল। মেয়েটার ছবি প্রায় দিন রাত্রেবেলা আলী বের করে দেখত। আলী কি সেখানে আবার যাবে সে মেয়েটার সঙ্গে দেখা করতে? মেয়েটা তাকে খুব হেল্প করেছিল সেদিনকে যদি ওই নেকড়েগুলো কিংবা শিয়ালগুলোর পেটে চলে যেত তাহলে হয়তো আলীর অবস্থা খারাপ ছিল, সে আর কখনোই ওখান থেকে ফিরে আসতে পারত না। মেয়েটা তাকে আসলে অনেকটা হেল্প করেছে এবং সত্যি মেয়েটার প্রতি সে কৃতজ্ঞ। কিন্তু আলী যে তাকে পছন্দ করে ফেলেছে এটাই আলী কোনোভাবেই বুঝতে পারছে না। তার সঙ্গে কি আবার দেখা করতে যাবে? জায়গাটার নাম কি ছিল আর সে কোথায় গিয়েছিল সে বিষয় সম্পর্কে আলী কোনো কিছু জানে না। কোনো একটা জায়গায় তাকে নামিয়ে দিয়েছিল, কিন্তু ওই জায়গায় পুনরায় পৌঁছানো আলীর পক্ষে মোটেই সম্ভব না। আলী মনে মনে ভাবলেও সেখানে সে মেয়েটার সঙ্গে দেখা করতে যাবে, কিন্তু সেখানে যদি সে দেখা করতে যায় আদৌ কি তার দেখা সে পাবে? অনেকদিন সময় পার হয়ে গিয়েছে। এরকমই এক রাত্রেবেলা আলী তো প্রতিনিয়ত কাজ করে দোকানে বসে, আর বন্ধুদের আড্ডাও যায় না, খারাপ কোনো কাজও করে না, এখানে এসে নিয়মিত কাজে বসে। সেদিনকে রাত গভীর পর্যন্ত আলী তার দোকানে কাজ করছিল। আর মাত্র 16 দিন পর ঈদ। ঈদের আগে আগে কাজের প্রেশার একটু বেশি থাকে। আলীর হাতে কাজের প্রেশার অনেক বেশি ছিল। তাছাড়া আলী বাড়ি গিয়ে করবে এটাও কি? তার কি আর বউ আছে? বাড়িতে গিয়ে বউয়ের কাছে গিয়ে ঘুমাবে? আলী এখানে বসে রাত্রেবেলা কাজ করছিল। দোকানপাট তখন সব বন্ধ হয়ে গিয়েছে। রাত তখন বেশ গভীর, 12টা কি 12:30 বাজে। অনেকটা কাজ আছে, শেষ করে একটু পরেই সে দোকান ক্লোজ করে বাড়িতে যাবে। অনেকদিন সে দোকানের ভিতরেই ঘুমায়। সেদিনকে সে কাজ শেষ করছিল, প্রায় কাজ শেষ হয়ে এসেছে। ওই মুহূর্তে শাটারে একটা টোকা পড়ল। আলী তখন বলল, কে? বাইরে থেকে কোনো শব্দ আসলো না। আলী উঠে বলল কি যে কে এসেছে। দ্বিতীয়বার যখন টোকা পড়লো তখন সে শাটারটা খুলল। খোলার পর বাইরে কাউকে সে দেখতে পেল না, তবে একটা পরিচিত সুঘ্রাণ তার নাকে ভেসে আসতে লাগলো। তখন আলী বলল কি যে কে এখানে? চেনা চেনা লাগছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, ঘ্রাণটা তো বেশ পরিচিত। আলী তখনই মাথায় আসলো এই ঘ্রাণটা কোথায় সে শুকেছে, কোথায় সে পেয়েছে। ঠিক সেই মুহূর্তে দোকানের ভেতর থেকে একটা শব্দ ভেসে আসলো। বলল, আলী আমি এখানে, তুমি ভেতরে আসো। ঠিক সেই মুহূর্তে আলী পেছন দিকে তাকিয়ে দেখল সেই মেয়েটি তার পেছনে দাঁড়িয়ে আছে। আলী তখন বলল, আপনি এখানে কিভাবে আসলেন, কখন আসলেন? মেয়েটি বলল, এসেছিলাম একটা কাজে, ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। আর তুমি সেদিনকে বলেছিলে তুমি খুব ভালো দর্জির কাজ পারো, সেটাই দেখার জন্য আসলাম।
তারপর মেয়েটি আমার দিকে তাকালো। আলী যেন তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যাচ্ছিল। মেয়েটি তুড়ি কেটে বলল, কি ব্যাপার, কি দেখছেন আপনি? আলী বলল, না কিছু দেখছি না, আপনি হঠাৎ এখানে? মেয়েটি আলীকে বলল, এসেছি তোমার কাছেই একটা কাজে। আলী যেন খুশিতে একদম আত্মহারা হয়ে উঠল। বলল, কি খাবো আপনাকে বলুন। আলী তখন বলল যে, আপনি বসুন, আমি নিয়ে আসছি। মেয়েটি উত্তর দিল, না কিছু খাবো না, আসলে মূলত হচ্ছে আমার জামা বানানো লাগবে, আমি এই জন্য তোমার কাছে এসেছি। আমাদের ওইখানকার দর্জিরা ওরকম সুন্দর জামা বানাতে পারে না, ভাবলাম তোমার কাছ থেকেই বানিয়ে নিয়ে যাব। তাছাড়া তুমি নাকি খুব সুন্দর কাজ পারো। আলী তখন একটু মুচকি হেসে বলল, না না তেমন বিষয়টা না, কাজ পারি বলতে মোটামুটি পারি, তবে কি কাপড় বানাবেন আপনি? মেয়েটি বলল যে, আলী তুমি তো আমার নাম জিজ্ঞেস করলে না। আলী বলল কি যে, হ্যাঁ তাও তো সত্য, এখন পর্যন্ত তো আপনার নামই জিজ্ঞেস করা হয়নি, আপনার নাম কি? মেয়েটি বলল, থাক, নাম জিজ্ঞেস করে কোনো লাভ নেই, আর তুমি আমার সঙ্গে ওরকমভাবেই কথা বলো। আলী আবার বলল, আচ্ছা ঠিক আছে বলো, কি নাম তোমার? হঠাৎ করে আলীর মুখ থেকেও তুমি বের হয়ে গেল। সে বলল, দুঃখিত, তোমাকে তুমি করে বলে ফেললাম, আপনার নাম কি? মেয়েটি বলল, আমার নাম ইসরা। আলী বলল, খুব সুন্দর নাম, মেয়েদের নাম বুঝি এরকম হয়, জিন মেয়েদের নাম? ইসরা তখন বলে উঠল, এরকম হয় কিনা জানি না, তবে আমার নাম এমন। তুমি আমাকে এই কাপড়গুলো দিয়ে একটা জামা তৈরি করে দিবে, ঠিক আছে? এরকম জাতীয় জামা, আমি একটা জামার স্যাম্পল তোমাকে দিয়ে যাচ্ছি, এটা দেখে তুমি বানাতে পারবে না? আলী তখন বলল, আগে রেখে যাও তো তুমি, তারপর আমি দেখি বানানো যায় কিনা, পারলে অবশ্যই বলবো তোমাকে, আমি দেখছি এখনই। আলী তখন ইসরার হাত থেকে সেই জামার প্যাকেটটা নিল। প্যাকেটটা নেওয়ার পর দেখলো সেখানে এক খুব সুন্দর মসৃণ এবং খুব মোলায়েম এক জাতীয় কাপড়। এত সুন্দর কাপড় আজ পর্যন্ত আলী তার টোটাল দর্জির ক্যারিয়ারে দেখেনি। আলী প্রায় মধ্যবয়স থেকে এই দোকানে কাজ করছে। কাজ করতে বলতে এখানে সে কাজ শিখছে আর কি, কাজ করে, কাপড় দেখে, দোকানে মাঝে মধ্যে বসে, কিন্তু এরকম সুন্দর এবং মসৃণ মোলায়েম কাপড় এর আগে আলী কখনোই দেখেনি। সে তখন ইসরাকে বলল, আচ্ছা ইসরা, এই কাপড়গুলো এরকম কেন, খুব সুন্দর দেখতে, এরকম অদ্ভুত এবং সুন্দর কাপড় না এর আগে আমি কখনো দেখি নাই, এত সুন্দর কাপড়। ইসরা তখন বলল, এটা আমাদের জিনেদার তৈরি কাপড় এবং এই কাপড়গুলো এমনই হয়। এইখানে আমার একটা কাপড় আছে, এই কাপড়টা তুমি দেখো, এই কাপড়ের মাপে তোমাকে এই কাপড়টা তৈরি করতে হবে, আর ঠিক এখানে যেরকম ঘের দেওয়া আছে, যা যা দেওয়া আছে সমস্ত এলিমেন্টের মধ্যে আছে। আমি দেখলাম কাপড়ের ওপর খুব সুন্দর পুঁথির কাজ করা, আর এত সুন্দর একটা চমৎকার কাপড়। আলী তখন খানিকটা বিস্ময় প্রকাশ করলো। সে বলল কি যে, ঠিক আছে, আমি এটা পারবো করতে। ইসরা, তোমার কবে লাগবে সেটা বলো। ইসরা বলল, সামনে তো ঈদ, ঈদের যে কোনো একদিন আগে দিয়ে দিলেই হবে। তখন আলী বলল কি যে, তোমরা ঈদও পালন করো? ইসরা বলল, ও মা, কি বলছো, আমরা তো মুসলিম জিন, আমরা ঈদ পালন করব না? আমরাও ঈদ পালন করি, আর তাছাড়া মুসলিম সাম্রাজ্যের যে ধরনের রীতিনীতি আছে আমরা সব ধরনের রীতিনীতি ফলো করি। আর তুমি কি আমাকে অন্য কোনো কিছু মনে করেছো? ইসরা একটু মুচকি হেসে বলল। আলী বলল, না না, ঠিক তা না। আচ্ছা ঠিক আছে ইসরা, আমি সব কিছু করে দিব। তারপর ইসরা বলল, তুমি আমার কাপড়ের মাপ নিলে না? আলী বলল, তুমি তো স্যাম্পল দিয়ে গিয়েছো, ওইটা অনুযায়ী করে দিব। ইসরা তখন বলল, ওইটা আমার একটু পুরাতন, মানে কয়েক বছর আগের আর কি, ওই জামার সাথে আমার বর্তমান শরীর মিলবে না, আমি একটু মোটা হয়েছি, সেই আন্দাজে ওই কাপড়ের মিল নিলে হবে না। আমি বললাম, 2 ইঞ্চি বাড়িয়ে দিই। সে বলল, তোমার মাপ নিতে সমস্যা, তুমি মাপ নাও। আলী বলল, না ঠিক তা না। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। আলী তখন ইসরার হাতের মাপ নিতে লাগলো, তারপর তার শরীরের সমস্ত জায়গার মাপ নিল, ঝুল নিল, সব নেওয়ার পর সর্বশেষ আসলো বুকের মাপ নেওয়া। এই অবস্থায় আলী সত্যি খানিকটা লজ্জা পাচ্ছিল, কারণ ইসরা যে জামাটা পরেছে তা থেকে বুকটা হালকা বেরিয়ে আছে, বুকটা দেখা যাচ্ছে। এত সুন্দর বুক এর আগে আলী কোনো মেয়ের দেখেনি। তাছাড়া ইসরার সমস্ত কিছু যেন সুগঠিত এবং সুসজ্জিত, এরকম সুন্দর এবং এরকম মায়াবতী চেহারার তরুণী, তার উপর আবার এরকম একটা পোশাক পরেছে যেখানে তার বুক বেরিয়ে আছে, তাকে এত সুন্দর লাগছে দেখতে। আলী খানিকটা লজ্জা পেল, তারপর তাকে পেছনে ফিরতে বলল। ফিতাটা বেঁধে আলী তার বুকের উপরে মাপ নিল। তখন আলী সত্যি খুব লজ্জা পাচ্ছিল, খুব তড়িঘড়ি করে বুকের মাপটা সে নিয়ে নিল। নেওয়ার বলল কি যে, আচ্ছা ঠিক আছে,
আমি সমস্ত হিসাব লিখে নিয়েছি। তুমি 4-5 দিন পরে এসে নিয়ে যাও, ঠিক আছে? ইসরা তখন বলল, কেন, এর মাঝখানে আসলে কি সমস্যা? আলী বলল, না সমস্যা না, আমি প্রায় দিন রাত্রে জেগে কাজ করি, রাত্রে তুমি একা আসলে বাসতে পারো, কারণ তখন কেউ থাকবে না। ও বলল, এখন কেউ না থাকলে কি হবে? তখন আলী বলল, আরে বাবা, আমি ওই কথা বলিনি, মানে তুমি তো একটা জিন, তাই না? তুমি তার মানুষ না। সকলে থাকলে হয়তো সকলের সামনে নাও আসতে পারো। ইসরা বলল, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, তাহলে আমি কালকে আবার আসবো, ঠিক আছে? আর আমাকে কিছু কিন্তু তুমি খেতে বললে না। আলী বলল, ওই দেখো, সব ভুলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কিছু খাওয়ার জন্য দিচ্ছি, দাঁড়াও। দোকানে অবশ্যই কিছু খাবার আছে। আলী ভিতরের রুমে গেল। এখানে থাকার জন্য একটা ঘরও আছে, মূলত এখানে মাঝে মধ্যে এরকমভাবে রাত্রে থাকতে হয়। ঘরের ভিতর থেকে সে বিস্কুট এবং আরও কিছু খাবার দাবার নিয়ে আসলো। আনার পর সে ইসরাকে খেতে দিল। ইসরা সেগুলো খুব মনোযোগ দিয়ে খাচ্ছে এবং আলীর পাশে বসে আছে। আলী তখন বলল, তুমি যে আসবে সত্যি আমি ভাবতেই পারিনি, আমি কল্পনাই করতে পারিনি। তুমি সেদিনকে আমাকে যেভাবে ওইখান থেকে উদ্ধার করেছিলে, সত্যি কথা ভাই, অন্য কেউ হলে ওইখান থেকে সত্যি আসতে পারতো না, একদম খারাপ অবস্থা ছিল, আমি তো দিনকে মরে যেতাম। তোমাকে অনেক ধন্যবাদ ইসরা। ইসরা তখন বলল, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, এই যে তোমার কাছ থেকে কিন্তু আমি টাকা দিয়ে জিনিসগুলো করে নিতে পারবো না, কারণ আমার কাছে কিন্তু কোনো টাকা নেই, আমরা কিন্তু টাকাই লেনদেন করি না। আলী তখন বলল, ছি 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 ছি, কি বলছো তুমি? তোমার কাছ থেকে আমি টাকা নিব? তুমি এত বড় একটা উপকার করলে আমার। ইসরা তখন বলল, মাঝে মধ্যে কিন্তু বানাতে আসবো কাপড়, প্রত্যেকবারই কিন্তু টাকা ছাড়া করাবো, দেখেন তখন আবার কিন্তু কিছু বললেন না। আলী তখন বলল, একদম এরকম কোনো কিছু বলবো না, তোমার জন্য সারা জীবন কাপড় বানানো ফ্রি, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি তোমার জন্য কাপড় বানাবো। ইসরা তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি যাই। তাই বলে ইসরা তাকে বিদায় জানিয়ে চলে গেল। আলী সত্যি যেন এক অন্যরকম ঘোরের মধ্যে ছিল। ইসরার শরীরে সেই মায়াময় সুঘ্রাণ আর চারিদিকের এমন সুন্দর পরিবেশ, আর তাছাড়া ইসরা তাকে যে জামাটা দিয়ে গিয়েছে সেই জামার সুঘ্রাণ সত্যি আলীর মনকে একদম সুসজ্জিত করে তুলছিল। এত সুন্দর কারোর শরীরের ঘ্রাণ হতে পারে, আর কেউ এত সুন্দর হতে পারে? আলী যেন কয়েক মুহূর্তের মধ্যে নিজের মধ্যে থেকে নিজেকে হারিয়ে ফেলেছিল। সে এদিকে ওদিকে তাকিয়ে ইসরাকে বারবার খুঁজছিল। তারপর ইসরা যখন চলে গেল, ইসরার জামাটা তার নাকের কাছে নিয়ে সেই ঘ্রাণটা শুকতে লাগলো। আহ, কি সুন্দর সেই ঘ্রাণ! এই ঘ্রাণটা আলীর মাতাল করে দিচ্ছিল একদম। আলী সেই রাতে ওই সমস্ত কিছু এরকমভাবে রেখে চলে গেল তার বাড়িতে। আলী বেশ খুশি ছিল, আর এই অবস্থায় সে প্রতিনিয়ত দোকানে বসে কাজ করছে, এই জন্য তার ঘরের লোকজনও তার প্রতি বেশ প্রসন্ন ছিল এবং বেশ খুশিও ছিল। আলী তখন সেই অবস্থায় সেইখান থেকে বাড়িতে এসে সকলের সঙ্গে ভালো আচরণ করতে লাগলো। আলীর মাঝখানে একদিন সময় এরকমভাবে কেটে গেল। পরের দিন রাত্রেবেলা আলী ইসরার জামাটাই সেলাই করার জন্য কাটছিল এবং সেই অনুযায়ী সমস্ত কিছু দেখে সে কাটাকুটি করছে। আলী তখন চিন্তা করলো, এরকম জামা তো সে এর আগে কখনোই বানায়নি, যদি খারাপ হয়। ফাংশন এবং ডিজাইন দেখে আলীর কিছুটা মাথা ঘুরতে শুরু করলো। সে মাথা চুলকিয়ে অনেকক্ষণ ভেবে দেখলো কিভাবে কাটলে ভালো হবে, এভাবে কাটলে কি ঘের সুন্দর হবে, এখানে 3টা পার্ট দেওয়া, এরকম কাজ এর আগে আলী কখনো করে নাই। সত্যি কি সেটা করতে পারবে? যদি ইসরার পছন্দ না হয়, এসে যদি বলে পছন্দ হয়নি, তাহলে তো আরেক কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে। আলী বেশ খানিক্ষণ সেটা নিয়ে পড়ে রইল এবং মাথা চুলকাতে শুরু করলো। চিন্তা করলো, এই অবস্থায় সে এখন কি করবে কিছুই তো বুঝতে পারছে না। আলীর মাথা ঘুরছে, সে আসলে বুঝতে পারছে না। বেশ খানিক্ষণ চিন্তা চেতনা করার পর হঠাৎ করে পেছন থেকে ইসরা ডাক দিল, বলল, কি ব্যাপার আলী, তুমি কি জামাটা তৈরি করেছ? আলী বলল, এই তো কাটাকাটি করছি, দেখতে শুনতে বেশ ভালোই হয়েছে। ইসরা তখন বলল, তুমি তো এখনো কাটোইনি, কিছুই করনি, তাহলে সুন্দর হলো কোথা থেকে? আলী বলল, আরে হ্যাঁ কাটছি তো, আমি দেখছি, আমি মূলত কাপড়ের প্রশংসা করছিলাম। ইসরা বেশ খানিক্ষণ সেখানে বসে রইল। আলী ইসরার সঙ্গে গল্প করতে লাগলো। ইসরা আলী সম্পর্কে জিজ্ঞেস করলো। আলী বলল, সেদিনকার কথা, কেন সে ওদিনকে ওখানে নেমেছিল। ইসরা তখন বলল, তুমি কিন্তু বেশ দুষ্ট আছো, ফাজিলও আছো, ছোটবেলা থেকে এরকম দুষ্টুমি করো সকলের সঙ্গে, তাই না? আসলে তোমার মোটেই কিন্তু এরকমটা করা উচিত হয়নি, তবে তুমি যে আমার জন্য এখানে সেরকমটা কাজ করছো,
আর আমি তোমাকে এখানে দিয়ে গিয়েছিলাম, সেটা ভালো সিদ্ধান্ত ছিল, এটা বেশ ভালো হয়েছে। আলী তখন বলল, আসলে একটা বিষয় কি জানো, সেদিনকে সেখান থেকে আসার পরে আমি ঘরের মধ্যে ছিলাম। আমি ভাবতেই পারছিলাম যে এরকম কোনো কিছু হতে পারে, কোনো পরী আমাকে দেখা দিতে পারে। ইসরা বলল, কেন? তোমাকে আমি বাঁচিয়েছিলাম, তাছাড়া আমি তোমার সঙ্গে কখনোই দেখা করতাম না। আলী তখন বলল, তাই বুঝি, তাহলে এখন কেন আসলে? ইসরা তখন বলল, এখন এমনি এসেছি, আমার কাজ ছিল সেই জন্য এসেছি। একজন পরিচিত দর্জি থাকতে আমি কেন জিনেদের দ্বারা ওইখানে ওরকমভাবে অর্থ খরচ করে বানাবো বলো, সেই জন্য তোমার কাছে এসেছি। আলী তখন বলল, না 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 না, তুমি তো এই কারণে আসো নাই। ইসরা তখন খানিকটা লজ্জা পেয়ে গেল, বলল, আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, তুমি এখন কাজ করো। আলী তখন সেখানে কাজ করতে শুরু করলো। আলীর মাথায় তখন আসলো যে কিভাবে কাপড়ের ঘেরটা তৈরি করা। আলী তখন সে কাপড়গুলো কাটতে লাগলো। বেশ খানিক্ষণ কাটার পর সে ইসরাকে বলল, ঠিক আছে না দেখো? আলী বলল, আমি কিভাবে বলবো? তুমি দর্জি, তুমি ভালো মতো বলতে পারবা, আমি কি এটা বলতে পারবো তুমি কিভাবে কেটেছো? আলী তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, দেখো আমি কিভাবে বানাই। বেশ খানিক্ষণ বসে থাকার পর ইসরা বলল, আজকে আমাকে যেতে হবে, আমাকে নিশ্চয়ই ডাকছে জিনেরা, আমার ওইখানে এখন উপস্থিত হতে হবে। আলী বলল, তুমি কিভাবে টের পেলে? ইসরা তখন বলল, আমাকে যেতে হবে, আমরা টের পাই, আর আমরা অনেক দূর থেকেও সিগন্যাল পাই। আমরা তো জিন, আমরা তো মানুষ না, তাই না? আমাদের ফাংশন, আমাদের গতিবিধি সমস্ত কিছু আলাদা এবং ভিন্ন, এই জন্য আমরা সমস্ত কিছু টের পাই, আর আমাদের অনেক অন্য কিছু লাগে না। বুঝতে পেরেছো তুমি? ইসরা এই কথা বলতে আলী বলল, আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। বেশ খানিক্ষণ পর ইসরা সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে আলীর দিকে বেশ কয়েকবার তাকিয়ে গেল। কেন যেন ইসরা আলীর দিকে বেশ অদ্ভুতভাবে তাকায় এবং অদ্ভুত দৃষ্টিতে আলীকে দেখে। আলী মনে মনে ভাবে, তাহলে কি ইসরা আলীকে পছন্দ করে? আমি আগেই বলেছি, আলী দেখতে অনেক সুদর্শন একটা পুরুষ, এবং এত সুদর্শন ছেলে এই অঞ্চলে বা তল্লাটে দুই একটা নেই। খুব সুন্দর দেখতে আর খুব হ্যান্ডসাম। আলীকে অনেক ছোটবেলা থেকেই গ্রামের স্কুলের ছোট মেয়েরা তাকে পছন্দ করে আসছে, কলেজের মেয়েরা তাকে সবসময় পছন্দ করত, অনেক প্রপোজাল পেয়েছে। সেই জন্য কি ইসরা তার কাছে আসে, সে সুদর্শন বলে? আলী এগুলো ভাবতে লাগলো। ইসরার সেই সুন্দর পোশাকটা, যে পোশাকটা ইসরা আলীকে দিয়ে গিয়েছে মাপ নেওয়ার জন্য এবং সেটা দেখে বানানোর জন্য, সেই পোশাকটা কেন যেন আলী বারবার তার নাকের কাছে নিয়ে সুঘ্রাণ পেতে লাগে, কারণ এই ঘ্রাণ এক অন্যরকম সুঘ্রাণ, যে সুঘ্রাণ আলীকে আসলে মাতাল করে তোলে। আলী সেদিনকে রাত জেগে কাজখানি অল্প করলো, কারণ এই কাজটা বেশ জটিল এবং অনেক ঘন কাজযুক্ত। আলী রাত জেগে করার পর ওদিনকে ওইখানেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা সে বাড়িতে আসলো, দিনটা এরকমই কাটলো। এর পরের দিন রাত্রেবেলা আবার সেই কাজগুলো করতে লাগলো, কিন্তু ওই দিন আলীর দোকানে কোনোভাবেই ইসরা আসলো না। আলী ভেবেছিল ইসরা আসবে, অনেক রাত পর্যন্ত কাজ করে জামাটার অর্ধেকের বেশি কাজ সম্পন্ন করে ফেললো, আর একদিনও মাত্র কাজ আছে। আলী চিন্তা করলো নিশ্চয়ই আজকে ইসরা আসবে, কিন্তু এর পরের দিনও ইসরা সেখানে এসে উপস্থিত হলো না। জামাটা প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। চতুর্থ দিনের মাথায় আলী সেখানে গিয়ে আবার কাজ করতে লাগলো। আলীর প্রায় যেন সারাদিন ইসরার কথা মনে হতো, কেন যেন মনে হতো যে ইসরা আজকে আসবে, আজকে আসবে, কিন্তু মাঝখানে 2 দিন সেই মেয়েটা আর আসেনি। শেষ দিন যেদিন আলী কাজ শেষ করলো এবং সম্পূর্ণ জামাটা একদম তৈরি করে ফেললো, সত্যি এই জামাটা ছিল এক অন্যরকম সুন্দর জামা। আলীর ভাই সামাদ তখন বলল, এই জামাটা কে অর্ডার দিয়েছে? জামাটার কাপড় তো বেশ সুন্দর, আর তাছাড়া এরকম জামা তো এর আগে আমি কখনো দেখি নাই, এটা কে অর্ডার দিয়েছে? আলী তখন বলল, ভাইয়া এটা দিয়েছে কেউ একজন, তুমি রাখো তো, এটা কেন ধরেছ? আলী যেন মুহূর্তের মধ্যে একদম থতমত খেয়ে গেল তার ভাই জামাটা ধরেছে বলে। আলী পেছনে সরে গিয়ে বলল, এটা রাখো। আলী তখন প্যাকেটে ভরে সেই জিনিসটা মানে জামাটা সাইডে রেখে দিল, আর যে প্যাকেটে করে নিয়ে এসেছিল সেই প্যাকেটটাও এক অদ্ভুত জাতীয় থলে। এরকম থলেও আলী ভাই কখনো দেখেনি। আলী সেটা খুব যত্ন সহকারে সাবধানে পাশে রেখে দিল। কাজটা সম্পন্ন হয়ে গিয়েছে। রাত্রেবেলা শুধুমাত্র বাটনগুলো লাগাতে হবে। আলী সেটা লাগানোর জন্য বসে আছে শুধুমাত্র ইসরার জন্য। ইসরা আসবে, সেগুলো লাগিয়ে তাকে দিবে। গভীর রাত পর্যন্ত আলী বসে আছে। অন্যান্য সকল কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। আজকে এটা না দিয়ে সে বাড়িতে ফিরবে না। সে অনেক রাত পর্যন্ত সেখানে বসে ঝিমানো অবস্থায় হঠাৎ করে সে ঘুমিয়ে পড়ল সেই মেশিনের উপরেই। অর্ধেক রাত তখন। হঠাৎ করেই আলীর মাথায় এবং পিঠে একটা হাত পড়ল। আলী তখন উঠে দেখল ইসরা। আলী বলল, ইসরা তুমি এসেছ? ইসরা বলল, তুমি আমার জন্য এখানে অপেক্ষা করে বসে আছো কেন? পাগল, তুমি চলে যাবে না? আমি না হয় পরের দিন আসতাম, নিয়ে যেতাম।
আলী বলল, তুমি এসে যদি না পাও, আমি প্রতিদিন তোমার জন্য এখানে অপেক্ষা করেছি। ইসরা তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত। দেখি কাপড়টা তৈরি করেছো? আলী বলল, সব হয়ে গিয়েছে, শুধু বাটনগুলোর কাজ বাকি। তখন ইসরা বলল, আচ্ছা আমি পরে দেখি, তারপর বাটন লাগিও তুমি। তারপর ইসরা বলল কি যে, দাও এটা। ইসরা নিয়ে সেটা ভেতরে রুমে গেল। যার পর সে তার বর্তমান ড্রেসটা পরিবর্তন করে ওই ড্রেসটা পরে আসলো। সত্যি ইসরার শরীরে জামাটা খুব সুন্দর মানিয়েছে, তবে বাটনগুলো লাগায়নি বলে ইসরার পিঠ বেরিয়েছিল এবং পিঠের অংশটা দেখা যাচ্ছিল। ইসরার পিঠের কোণার একটা তিল আছে, সেই তিলটা স্পষ্ট দেখা যাচ্ছিল এবং ইসরার নিচের যে অন্তবাস ছিল, অন্তবাসগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। আলী ভীষণ লজ্জা পেল। লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গেই ইসরাকে পেছন থেকে ওই কাপড়টা যেটা বেরিয়েছিল সেটা চেপে ধরলো, ধরে বলল, তোমার পিঠের তিলটা দেখা যাচ্ছে। ইসরা তখন খানিকটা লজ্জা পেল। লজ্জা পেয়ে বলল, ওদিকে ঘুরো। তারপর আলী ওদিকে ঘুরলো। ইসরা ওদিকে ঘুরে বলল, খুব সুন্দর হয়েছে তাই না? এত সুন্দর জামা, সত্যি তুমি একদম হুবহু বানিয়েছ। আসলে মূলত আমি জানতাম যে তুমি এটা বানাতে পারবে। ওই পুরাতন জামাটা আমার এক দর্জি, যে আমার এক নানা ছিলেন, তিনি আমাকে বানিয়ে দিয়েছিলেন। তিনি মারা গিয়েছেন। এরকম কাজ এখন আর কেউ করতে পারে না, এজন্য এটা আমি তোমার কাছে নিয়ে এসেছি। ওইটা কখনকার জামা জানো? যখন আমি যুবতী ছিলাম না, যখন আমি কিশোরী ছিলাম তখনকার জামা। সেই জন্য আমি ওইটা এখানে নিয়ে এসেছি, যাতে করে তুমি ওরকম দেখে একটা জামা আমার মতো বানিয়ে দিতে পারো। আলী তখন বলল, এবার আমি বুঝতে পেরেছি কেন তুমি এটা, কিন্তু তোমার পিঠের তিলটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। ইসরা তখন বলল, দুষ্টু, তোমাকে কিন্তু মাইর দিব ধরে। তাই বলে আলী থেকে খেপাতে লাগলো। ওই মুহূর্তে ইসরা তখন বলল, তোমাকে, দাঁড়াও ফাজিল। তাই বলে আলীকে মারতে গিয়ে হঠাৎ করে হোঁচট খেয়ে একটা কোনায় লেগে আলীর গায়ের ওপর ইসরা হুমড়ি খেয়ে পড়ল এবং ইসরার বুকটা আলী স্পষ্ট দেখতে পাচ্ছিল। শুধু কি তাই, ইসরার ঠোঁট আলীর একদম কাছাকাছি চলে এসেছে। এত সুন্দর রোমান্টিক মুহূর্ত। আলী ইসরার কোমর পর্যন্ত জড়িয়ে ধরেছে। আলী কোনোভাবেই যেন নিজেকে তার উপর থেকে সরাতে পারছে না, কারণ ইসরা তার উপরে একদম হুমড়ি খেয়ে পড়েছে। আলী সত্যি ভীষণ লজ্জা পেল। ইসরা নিজেও লজ্জা পেয়ে তারা একে অন্যের দিকে বেশ খানিক্ষণ তাকিয়ে রইল। এত কাছাকাছি ঠোঁট, বুকের সঙ্গে বুক লেগে আছে, আর হঠাৎ করেই এরকম একটা কাণ্ড ঘটবে আলী কোনোভাবে বুঝতে পারেনি। ইসরা উঠে নিজেকে সামলালো। আলী তখন বলল, আমি খুবই দুঃখিত, আসলে বুঝতে পারিনি। ইসরা ওই পাশে গেল, জামাটা খুলে আসলো। আলী তখন বলল, আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি বাটনগুলো লাগিয়ে দিচ্ছি। তারপরে পেছনে বাটনগুলো সুন্দরভাবে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর ইসরা বলল কি যে, আজকে আমি যাই। তাই বলে আলীর দিকে সে একটু তাকালো। তাকে খানিকটা লজ্জা পেয়ে সেইখান থেকে উড়ন্ত অবস্থায় চলে গেল। আলী সত্যি খুব লজ্জা পেয়েছে, কারণ ইসরা তাকে এমনভাবে জড়িয়ে ধরেছে আর এমনভাবে তার বুকের উপর এসে পড়েছিল। সত্যি লজ্জা পাওয়ারই বিষয়। আলী সত্যি খুব আনন্দিত ছিল। কেন যেন আলী ইসরাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে, কারণ সে এত সুন্দরী এবং রূপবতী একটা যুবতী জিন মেয়ে। তাকে দেখে অবশ্যই আলীর পছন্দ হবার কথা, এটা স্বাভাবিক বিষয়। তার মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে শুরু করলো। এত পরিমাণ সুন্দর আর এত পরিমাণ ভালো লাগা আলীর এর আগে জীবনে কোনোদিন কাজ করেনি। তার মানে কি আলী ইসরার প্রেমে পড়েছে? ইসরা আলীকে সত্যি বেশ পছন্দ করে, এটা আলীর মনে হতে লাগলো। কারণ সত্যি ইসরার সেই অনুভূতি, ইসরার সেই ভালোবাসা আর সেই সুন্দর অনুভূতি তার মনের মধ্যে খেলা করতে লাগলো। এর মাঝখানে কেটে গেল 3 দিন, আর মাত্র কয়েকদিন পরে ঈদ ছিল। 5-6 দিন পর ঈদের মধ্যে ইসরা নতুন জামাটা পরবে। দোকানে প্রচন্ড পরিমাণ চাপ ছিল। আলী গভীর রাত পর্যন্ত জেগে কাজ করত। 3-4 দিন পর হঠাৎ করেই সেখানে ইসরা এসে উপস্থিত হলো। এসে বলল কি যে, আলী, আজকে কি তুমি খুব ব্যস্ত? আজকে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই। আসলে সেখানে আমি তোমাকে নিয়ে গিয়ে ওই জামাটা পরে দেখাতে চাই। জামাটা খুব সুন্দর বানিয়েছো তুমি। আজকে আমি অনেক খুশি এবং অনেক আনন্দিত। তোমার জন্য সত্যি আমি খুব খুশি হয়েছি। তুমি আমার ছোটবেলার ইচ্ছাটা পূরণ করেছো। এই জামাটা আমাকে আমার মা বানিয়ে দিয়েছিল। আমার মা নেই, মা মারা গিয়েছে, কিন্তু সত্যি এই জামার মধ্যে এক ধরনের আবেগ এবং ইমোশন লেগে আছে। এই জন্য এই জামাটা আমি তোমাকে দিয়ে তৈরি করেছি। আলী তখন বলল, ঠিক আছে, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। চলো, এখনই যেতে হবে? আমার হাতে যত কাজই থাকুক না কেন, কোনো সমস্যা নেই। ইসরা তখন বলল, আচ্ছা ঠিক আছে চলো। মূলত হচ্ছে আমি তোমাকে এখান থেকে
আমাদের জগতে নিয়ে যাব, তোমার কোনো আপত্তি নেই তো? আলী প্রথম খানিকটা ভয় পাচ্ছিল, পরে বলল, না না, আপত্তি থাকবে কেন, কোনো সমস্যা নেই, তুমি আমাকে নিয়ে যেতে পারো। তারপর ইসরা আলীর হাত ধরল। সত্যি আলী তখন খানিকটা লজ্জা পাচ্ছিল। লজ্জা পাওয়াটা স্বাভাবিক বিষয়। ইসরা প্রথমবারের মতো আলীর হাত ধরল। তবে গত রাত্রে যে ঘটনা ঘটেছিল সেটার জন্য আলী মোটেই প্রস্তুত ছিল না। আলী ইসরাকে মনে মনে ভালোবাসতে শুরু করেছে। ভালোবাসাটা স্বাভাবিক বিষয়, কারণ আলীর মনে ইসরার প্রতি যে ভালোবাসা জন্মেছে সেটা আসলেই এক অন্যরকম অনুভূতি। ইসরা আলীকে কাছাকাছি জড়িয়ে ধরল। তারপর উড়ন্ত অবস্থায় তাকে উড়িয়ে নিয়ে যেতে লাগলো ভিন্ন এক জগতে, যে জগৎ আলীর জগৎ থেকে আলাদা, এবং আলী সেখানে বসবাস করে না। ইসরা তাকে নিয়ে গেল সেই জগতে। চারিদিকটা সুন্দর গাছপালা এবং সুন্দর ফুলের বাগান দিয়ে ভরা ছিল। এরকম অদ্ভুত এবং সুন্দর জায়গায় আলী এর আগে কখনোই আসেনি। এরকম একটা মায়াময় জায়গা, এরকম একটা সুন্দর জায়গা আলীর মনের মধ্যে একটা অন্যরকম সুন্দর জায়গা তৈরি করলো। আলী এবং ইসরা পুরো সুন্দর বাগান জুড়ে ঘুরে বেড়াতে লাগলো, এবং ইসরা আলীকে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাতে লাগলো। বলল, এই জায়গাটা আমার খুব পছন্দের, মাঝে মধ্যে এখানে আমি আসি, এসে সমস্ত জিনিস ঘুরে দেখি। তোমাকে আজকে নিয়ে আসলাম কারণ আমি তোমাকে এখানে নিয়ে আসলে বেশ আনন্দ অনুভব করছি। আলী তখন বলে উঠল, আমি তো গিয়েছিলাম একটা বাগানের মধ্যে, তখন তো এরকম জিনিস দেখিনি। ইসরা তখন মুচকি হাসলো। ইসরার হাসিটাও আলীর কাছে সুন্দর লাগে। ইসরা বলল, তুমি দেখোনি, কারণ ওইটা ছিল আমাদের মানুষ এবং জিনের জগতের প্রবেশপথ। ওইখানে আমরা থাকি, কিন্তু আমাদেরকে এত সহজে দেখা যায়? আমরা দূরে থাকি। আলীকে তখন ইসরা হাত ধরে এদিকে ওদিকে সমস্ত জিনিস ঘুরিয়ে দেখাতে লাগলো। তারপর সেখানে একটা জায়গায় ঘাসের উপরে আলী এবং ইসরা বসে পড়ল। বেশ খানিক পর ইসরা মাটিতে শুয়ে আসমান দেখতে লাগলো। আসমানের রং একদম বেগুনি হয়ে আছে। এরকম সুন্দর স্থান এবং বেগুনি কালারের আকাশ এর আগে আলী কখনোই দেখেনি। আলী তখন বলল, জায়গাটা বেশ সুন্দর, আমার কাছে বেশ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। ইসরা বলল, এটা আমার খুব পছন্দের জায়গা, আর আমি তোমাকে নিয়ে এসেছি, আমার তোমাকে ভালো লাগে আলী। আলী তখন বুঝতে পারল ইসরা সত্যি আলীকে পছন্দ করে, এবং আলী সত্যি ইসরাকে ভালোবেসে ফেলেছে। তাহলে কি আলী কি ইসরার কথা তাকে বলে দিবে, ভালোবাসার কথা ইসরাকে? আলী সেটা মনে মনে ভাবতে লাগলো। পরে ভাবলো, না, এত তাড়াতাড়ি বলা যাবে না, প্রেমের সম্পর্ক খানিকটা আগাতে থাকুক, তারপর না হয় সুযোগ বুঝিয়ে বলে দেওয়া যাবে। আর ইসরা আলীকে পুরোপুরিভাবে পছন্দ করে কিনা বা ভালোবাসে কিনা সেটাও জানার দরকার আছে। বেশ খানিক্ষণ সেখানে বসে রইল। আলী ইসরার দিকে তাকিয়ে রইল। আলী তখন ইসরার ঠোঁটের কাছে নিজের ঠোঁটটা নিতে গেল। ইসরা তখন তার ঠোঁটটা সরিয়ে ফেলল। বলল, আলী কি করছো তুমি? আলী বলল, না না, তেমন কিছু না। নিজেও লজ্জা পেয়ে এবং ইসরাও খানিকটা লজ্জা পেয়েছে। আলী সত্যি সত্যি ভাবতে লাগলো যে ইসরার সঙ্গে ওর নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক হতে চলেছে। আলী ইসরার সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেল। তাদের বাড়িটা বেশ বড় ছিল এবং স্কুল ঘরের মতো বেশ লম্বা একটা ঘর ছিল। ইসরা আলীকে তার ঘরের ভিতরে নিয়ে গেল, নিজের পর সমস্ত জিনিস দেখাতে লাগলো। তারপর ঠিক যা ঘটার সেটাই ঘটে গেল। আলী ইসরাকে কোনো কিছু বলল না, কিন্তু ইসরা সত্যি সেখানে গিয়ে আলীকে চুমু খেলো এবং চুমু খেয়ে বলল, আলী, আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। সত্যি জানি না এই অনুভূতিটা কিসের, তবে আমি সত্যি তোমাকে পছন্দ করি। তখন আলী বুঝতে পারল নিশ্চয়ই ইসরাও তাকে ভালোবেসে ফেলেছে এবং এই অনুভূতি তার একার হচ্ছে না। তারা খুব ঘনিষ্ঠ মুহূর্তে ছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে ইসরার এক ভাই এসে উপস্থিত হলো এবং আলীকে সেখানে দেখে ফেলল। আলীকে দেখে সঙ্গে সঙ্গেই তাকে ধরে বাইরে নিয়ে আসলো। ইসরা তখন বলল, ভাইয়া, তুই ওকে কিছু বলিস না, আমি ওকে নিয়ে এসেছি। আলীর ভাই তখন ইসরার ভাই তখন বলল, এখানে কোনো মানুষ নিয়ে আসা নিষেধ, তুই জানিস না? তারপর তুই এরকম একটা মানুষকে এখানে কিভাবে নিয়ে আসলি? আর তুই সেই মানুষের সঙ্গে এরকম অন্তরঙ্গ মুহূর্তে, এটা আসলে ভালো কাজ করিসনি। ইসরা তখন বলল, ভাইয়া, ওকে যেতে দাও, দয়া করে ওকে যেতে দাও। তারপর অনেক রিকোয়েস্ট করার পর তারা আলাদাভাবে কথা বলল। কথা বলার এক পর্যায়ে আলীকে ওরা ছাড়লো। ছাড়ার পর ইসরা বলল, চলো আমি তোমাকে দিয়ে আসি। আলীর ভাই বলল, ইসরার ভাই বলল, আমি ওকে দিয়ে আসবো, তুই কোনোভাবেই ওর পেছনে যেতে পারবি না, তুই এখানে বস। আলী তখন ইসরার ভাইয়ের সঙ্গে তার বাড়ি পর্যন্ত চলে আসলো। রাত তখন বেশ গভীর। প্রথম দিন এরকম একটা ঘটনা ঘটবে আলী কখনোই বুঝতে পারেনি। আর সে ইসরাকে সত্যি মন থেকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছিল। ইসরার ভাই সেই জিন ছেলেটি বলল কি যে, আর কখনো যদি আমার বোনের সঙ্গে তাকে মিশতে দেখেছি
তাহলে কিন্তু প্রাণে মেরে ফেলবো। তুই একজন সাধারণ মানুষ, আর এই মানুষ অবস্থায় এখানেই থাকবি, কখনোই জিন জাতির সঙ্গে মেশার চেষ্টা করবি না। তোর ওর সঙ্গে পরিচয় হলো কিভাবে সেটাই তুমি বুঝতে পারছি না। এটা কিন্তু তোকে আমি শেষ ওয়ার্নিং দিয়ে গেলাম। তারপর সে ওইখান থেকে উড়ন্ত অবস্থায় চলে গেল। আলী বাড়িতে এসে তার মন ভীষণ খারাপ ছিল। সে ইসরাকে মনে করতে লাগলো। মাঝখানে কেটে গেল 3টি দিন। ইসরা তার কাছে আর আসলো না। 3-4 দিন পর আলী দোকান থেকে বাড়িতে ফিরছিল। দোকান বন্ধ করে সেই বিরান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এবং সেই অবস্থায় আলী ইসরাকে তার সামনে দেখতে পায়। সঙ্গে সঙ্গে ইসরা তাকে এসে জড়িয়ে ধরে বলে, আলী, সত্যি সেদিনকে আমারই ভুল ছিল। আমি যদি তোমাকে কোনোভাবে না নিয়ে যেতাম, আসলে আমি খুব এক্সাইটেড ছিলাম তোমাকে আমার ভালোবাসার কথা কীভাবে বলবো, তবে আমি বলতে পারিনি, এবং আমি সত্যি খুব দুঃখিত। তোমাকে আমি ওইখানে এরকমভাবে নিয়ে একটা ফ্যাসাদের মধ্যে ফেলে দিয়েছি। আমি তোমার কাছে থাকবো এখন থেকে। আমি এখান থেকে চলে এসেছি, তোমাকে ভালোবাসি আমি তোমাকে। তাই বলে আলীকে সে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর তারা চুমু খেতে লাগলো অনেকক্ষণ। সত্যি আলীর জীবনের সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত ছিল ওই সময়টা। ইসরা তার সঙ্গে আলীর বাড়িতে গেল, এবং বাড়িতে যাওয়ার পর আলী তার নিজের কক্ষে ইসরাকে নিয়ে বেশ খানিকক্ষণ বসে গল্প করছিল। এর পরের দিন ছিল হচ্ছে চাঁদ রাত, মানে একদিন পরে ঈদ হবে। আলী বেশ খুশি ছিল, এবং ইসরার জন্য তার ভালোবাসা যেন এক অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ইসরা সেদিন আলীর সঙ্গে তার কক্ষেই ছিল, এবং তারা সারা রাত একে অন্যের সঙ্গে গল্প করেছিল। আলী ইসরাকে পেয়ে যেন অনেক খুশি ছিল, যেন ঈদের থেকে বেশি খুশি সে নিজেই ছিল। এর পরের দিন ইসরা তার কাছে আসলো। ওই দিনকে আলী বেশ আনন্দিত ছিল। রাতটা ছিল চাঁদ রাত। বেশ গভীর রাত পর্যন্ত সে কাজ করে ইসরার সঙ্গে বাড়িতে ফিরছিল। ফেরার পর ইসরা তাকে চুমু খেয়ে আদর করে সেখান থেকে চলে যায়। বলে কি যে, আমি আবার কালকে রাত্রে আসবো, কালকে তো ঈদের দিন, তোমাকে অগ্রিম ঈদ মোবারক। তাই বলে ইসরা তাকে সেখানেই রেখে চলে যায়। এরপরে অনেক রাত কেটেছে, অনেক দিন কেটেছে, কিন্তু ইসরা আর কখনোই ফিরে আসেনি আলীর কাছে। আলী ভেবেছিল হয়তো ইসরা তার কাছে আসবে, কিন্তু সেই সৌভাগ্যটা আর আলীর হয়ে ওঠেনি। আলী অনেক রাত অপেক্ষা করেছে, কিন্তু ইসরা তার কাছে আর আসেনি। আলী মনে করে হয়তো ইসরার ভাইয়েরা তাকে আর এখানে আসতে দেয়নি। ইসরার ভাই তাকে হুমকি দিয়েছিল যেন এখানে ইসরার সঙ্গে আর কখনো দেখা না করি। তাহলে কি সেই জন্য ইসরা আসেনি? আলী জানে না সেটা। আলী শুধুমাত্র অপেক্ষা করে ইসরার জন্য। ইসরা কি কোনোদিন ফিরে আসবে তার কাছে? মনে হয় না কোনোদিন ফিরে আসবে। আসলে হয়তো এতদিনে চলে আসতো। আলীর কাছে ইসরার শুধুমাত্র সেই একটি স্মৃতিই আছে, ইসরার রেখে যাওয়া সেই তার কিশোর বয়সের সেই জামাটি, যে জামাটির সুঘ্রাণ এখন পর্যন্ত আলী সেই জামার মধ্যে পায়, এবং ইসরার শরীরের সুঘ্রাণ তার মধ্যে লেগে আছে, এবং সে কোনোদিনই সেই কথা ভুলতে পারবে না। ইসরাকে সে হারিয়েছে প্রায় 8 বছর হয়েছে। এই 8 বছরে ইসরা তার সঙ্গে কোনোদিন দেখা করতে আসেনি। এমনটা কেন আলী নিজেও জানে না। পরবর্তীতে বাধ্য হয়ে অবশ্য আলী বিয়ে করেছে, কিন্তু ইসরার কথা তার সবসময় মনে পড়ে। সে কি আর কখনো আলীর কাছে ফিরে আসবে, নাকি আলীকে সে ভুলে গিয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে এখানে? আলী আজও পর্যন্ত জানে না। এখন পর্যন্ত সে ইসরার অপেক্ষায় রয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিনকার মতো কন্টেন্ট আর যে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। আপনারা অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।